পরিশ্রমে এই টুইঙ্কেল হাউসে তারা গত বছরই উঠেছিল। 4 তলা বাড়ি, ওপরে ছাদের পাশে ছোট্ট একটা সুইমিং পুল। সুইমিং পুলের নিচ বরাবর প্রতিটি ঘরের বারান্দা, বারান্দাগুলো এক একটা রুমের সমান বড়। অরুণিকার ঘরটা 3 তলার দক্ষিণমুখী, পাশে আরাফের ঘর, আর আরাফের ঘরের মুখোমুখি ইভানের ঘর। এরপর সিঁড়িঘর, সিঁড়িঘরের সাথে লাগানো বিশাল লাইব্রেরি। এই ঘরটা বইপত্র আর গুরুত্বপূর্ণ জিনিসপত্রে ভরে আছে। 6 জন এখানে বসেই তাদের গুরুত্বপূর্ণ আলাপ জমায়। 2য় তলার দক্ষিণমুখে তুর্যের স্টুডিও, এখানে বসে সে গান আর ভিডিও বানায়। আর উত্তর দিকে আহনাফ, ইমন আর তুর্যের রুম। নিচতলায় দক্ষিণমুখে বসার ঘর, উত্তরে রান্নাঘর আর ডাইনিং। তুর্যের বিশেষ অনুরোধে এ বাড়ির নাম রাখা হয়েছে টুইঙ্কেল হাউস। এদিকে অরুণিকা দোতলার সিঁড়ি থেকে নিচের দিকে উকি দিয়ে বসার ঘরে তাকায়। বড় পর্দার জন্য ভেতরের কাউকে দেখা যাচ্ছে না। তাকে উকি ঝুঁকি দিতে দেখে তাহমিদ নিচ থেকে বলে ওঠে, অরুণিকা, কি করছো? রান্নাঘরে গিয়ে উপমাকে একটু সাহায্য করো। মাউসিয়াত্রা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। অরুণিকার নাম শুনে ইমান বসার ঘরের পর্দার ফাঁকা অংশের দিকে তাকায়। অরুণিকাও সিঁড়ি বেয়ে নিচে নামে। পাশ ফিরতে আহনাফ তার সামনে এসে দাঁড়ালো। অরুণিকা আহনাফকে দেখে মুচকে হেসে বলে, কেমন লাগছে আমাকে? আহনাফ মুগ্ধ দৃষ্টিতে অরুণিকার দিকে তাকিয়ে রইল। সবে 18তে পা দিয়েছে অরুণিকা। তার চোখে মুখে চলন বলনে যৌবনের সৌন্দর্য ঠিকরে উঠেছে। তার পিঠ বরাবর ঘন চুলগুলো হালকা এলোমেলো হয়ে আছে। তাই আহনাফ হাত বাড়িয়ে তার চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলে, কতবার বললাম চুল বেঁধে আসো, এত লম্বা চুল খোলা রাখলে এলোমেলো হয়ে যাবে তো। অরুণিকা বুকে হাত গুজে বলে। এত কথা না বলে আগে বলো আমাকে কেমন লাগছে। আহনাফ মুচকে হেসে বলে, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। অরুণিকা লাজুক হেসে রান্নাঘরে গেল। আহনাফও অরুণিকার পিছু এলো। উপমা আহনাফকে দেখে বলে, ভাইয়া, আপনি এখানে কিছু লাগবে? না, কিছু লাগবে না, এমনিতেই এসেছি। উপমা মুখ চেপে হেসে অরুণিকার দিকে তাকালো, তারপর আস্তে করে সরে গেল। আহনাফ এমনিতেই রান্নাঘরে পা দেবে না, কিন্তু যখনই অরুণিকা রান্নাঘরে ঢুকবে তখনই আহনাফ তার আশেপাশে ঘুরঘুর করবে, তাকে টুকটাক জিনিসপত্র এগিয়ে দেবে। অরুণিকা এসবে অভ্যস্ত হয়ে গেছে। ইদানিং আহনাফ তার পাশে না থাকলে তার কাজে ভুল হয়ে যায়। কখনো পেঁয়াজ কাটতে গিয়ে তার হাত কেটে ফেলে, কখনো বা হাতে গরম তেল ছিটকে পড়ে, কখনো কাচের জিনিস ভেঙে যায়, কখনো বা ভুলভাল মশলা দিয়ে রান্নার 12টা বাজিয়ে আসে। অরুণিকা শরবত বানিয়ে ট্রেতে উঠাতে আহনাফ বলে, শরবত কার জন্য বানিয়েছো? অরুণিকা বলল, আদিল ভাইয়াদের জন্য। উপমা বানিয়ে দিয়েছিল, ওদের নাস্তা দেয়া হয়ে গেছে। আচ্ছা, আমি না হয় আরেকবার দিয়ে আসি, আজ একটু গরম পড়ছে। 2বার শরবত খেলে ভালো লাগবে। আহনাফ ট্রে হাতে নিয়ে বলে। আচ্ছা, আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। আহনাফ ট্রে নিয়ে বেরিয়ে পড়ে, আর অরুণিকা মুখ ছোট করে দাঁড়িয়ে রইল। অরুণিকা মনে মনে ভাবছে এখন কিভাবে ইমানের সামনে যাবে। কোনো অজুহাত ছাড়া সে এমনিতেই ইমানের সামনে যাবে, এটা অসম্ভব ব্যাপার, কারণ আরাফের নিষেধ আছে। ঘরে কোনো ছেলে অতিথি হিসেবে আসলে অরুণিকা যাতে তাদের সামনে না যায়। বাসায় মাঝে মাঝে অফিসের লোক আসে, স্বাভাবিকভাবেই তাদের ব্যবসায়িক কাজে কিছু লোকের যাওয়া আসা হয়। ইমানও তেমনই। তবে ইমানের সাথে তাদের পরিচয় 1 বছর ধরে। আদিলই প্রথম ইমানের সাথে তাদের পরিচয় করিয়ে দিয়েছিল। ইমান একজন সাংবাদিক। সে পত্রিকায় লেখালেখি করার পাশাপাশি ছোট্ট একটা গোয়েন্দা সংস্থাতে কাজ করে। মূলত ইমান 6 জনকে তাদের শত্রুপক্ষের সব তথ্য এনে দেয়। আদিল আর ইমানের কারণেই তারা 6 জন এখন মির্জা গ্রুপ আর বাস্কার গ্রুপ সহ আরো অনেক ব্যবসায়ীকে গ্রুপে তথ্য নিয়ে ফেলেছে। এদিকে অরুণিকা মন খারাপ করে সিঁড়িতে বসে আছে। এই মুহূর্তে পেয়ে ইমানের দেখা পাওয়া সম্ভব হচ্ছে না। ইমানকে তার খুব ভালো লাগে, যদিও এখন তার ইমানের সাথে একা কথা বলার সুযোগ হয়নি, কিন্তু দূর থেকে ইমানের কথা শুনি তার ইমানকে ভালো লেগে গেছে। অরুণিকার হাবভাব আরাফ আর আহনাফ ধরতে পেরেছে, তাই আরাফ ইমানকে বাসায় আনতে চায় না। তবে মাঝে মাঝে আদিলের সাথে ইমান বাসায় চলে আসে। এদিকে ইমানের প্রতি অরুণিকার দুর্বল হয়ে যাওয়াটা আহনাফের একদমই সহ্য হচ্ছে না। দিন দিন সে মানসিকভাবে ভেঙে যাচ্ছে। এত বছর ধরে সে নীরবে অরুণিকাকে ভালোবেসে গেছে, আর আরাফ ছাড়া কারো কাছে সে নিজের ভালোবাসা প্রকাশ করেনি। কিন্তু আজ তার ভালোবাসার মানুষটি অন্য কারোর চোখে ভালোবাসা খুঁজতে ব্যস্ত। আবারও কলিং বেল বেজে উঠতেই আহনাফ দরজা খুলে দিল। দেখলো মাউসিয়া তো তার পরিবার চলে এসেছে। তারা গতকাল কলকাতা থেকে ঢাকায় এসেছিল, আর আজই ঢাকা থেকে চট্টগ্রাম এসেছে। এঙ্গেজমেন্ট আর আকদের পরেই তারা মাউসিয়াতকে নিয়ে চলে যাবে। আর কয়েক সপ্তাহ পরই ইমন সময় নিয়ে আনুষ্ঠানিকভাবে মাউসিয়াতকে
কলকাতা থেকে উঠিয়ে আনবে। বিয়ের আনুষ্ঠানিকতা কলকাতায় হবে, তবে বাংলাদেশে ইভান খুব আয়োজন করে ইমনের আকদ অনুষ্ঠানটা করতে যাচ্ছে। সে আগে থেকেই আকদের স্থানটাও ঠিক করে রেখেছে। যেদিন ইমন আর মাওসিয়াতের আকদ হবে, সেদিনই তাদের জীবনে আরেকটা গুরুত্বপূর্ণ মুহূর্ত ঘটে যাবে, যে দিনটার জন্য তারা 14 বছর ধরে অপেক্ষা করেছিল। মাওসিয়াতকে দেখে অরুণিকা ছুটে গেল। মাওসিয়াত খুব শক্ত করে অরুণিকাকে জড়িয়ে ধরে। এই 4 বছর অরুণিকার সাথে শুধু ভিডিও কলেই কথা হয়েছিল, তাই এত বছর পর অরুণিকাকে দেখে সে আবেগে আটকে রাখতে পারল না। অরুণিকাও ফুপিয়ে কেঁদে দিল। সে মাওসিয়াতের হাত ধরে বলে, জানো আপু, তোমাকে কত মিস করেছিলাম। ওখানের কথা আমার অনেক মনে পড়ে। আমার খুব ইচ্ছে করতো কলকাতায় যেতে, কিন্তু তোমার হবু বর আর তার ভাই বন্ধুরা এই ঘর থেকে কাজ ছাড়া বেরোতেই চায় না। নিজেরা তো যাবেই না, আর আমাকেও যেতে দেবে না। মাওসিয়াত অরুণিকার থুতনি ধরে বলে, আরো তুই কত বড় হয়ে গেছিস, চাইলে নিজে নিজেই তো যেতে পারতি। থাক, এখন বিয়ে উপলক্ষে যাওয়া হবে। সবার সাথে মাওসিয়াত ও তার পরিবারের কুশল বিনিময় হলো। এমনও ততক্ষণে নিচে নামলো। সে এসে মাওসিয়াতের বাবা মাকে সালাম করলো। তারপর মাওসিয়াতের সামনে এসে দাঁড়ালো। মাওসিয়াত ইমনকে দেখে ক্ষীণ কণ্ঠে বলে, শেষমেশ আমায় ডেকেছো? ইমন মাথা নিচু করে মলিন মুখে বলে, সরি, অনেক দেরি করে ফেলেছি, তাই না? অনেক বেশি। 4 বছর ধরে তোমার অপেক্ষা করছি। অনেকে অনেক কথা বলেছে, সবাই ভেবেছে তুমি আমাকে কথা দিয়ে পালিয়ে গেছো, কিন্তু আমি জানতাম আমার ইমন তার মা আমাকে কতটা ভালোবাসে। তোমাকে 4 বছর সময় দিয়েছিলাম আমাকে সারা জীবন সময় দেওয়ার জন্য। আজ কিন্তু আমাকে সময় দেওয়ার সময় এসেছে। ইমন মাওসিয়াতের হাত শক্ত করে ধরে বলে, তুমি আমাকে ভুল প্রমাণ করে দিয়েছো। আমি ভাবতাম হয়তো স্বপ্ন পূরণ করতে গিয়ে ভালোবাসা মানুষটিকে হারিয়ে ফেলবো, কিন্তু না, তুমি আমার জন্য অনেক করেছো মাও। তোমাকে এর চেয়ে বেশি অপেক্ষা রাখা আমার পক্ষে সম্ভব না। ইমন আর মাওসিয়াতের কথোপকথন শুনে তুর্য উপমার দিকে তাকালো। উপমা অপরাধীর মতো তুর্যের দিকে তাকিয়ে আছে। 4 বছরের সংসারে উপমা এখনো তুর্যের ভালোবাসা পায়নি। বাংলাদেশ আসার পর তারা শুরুর দিকে ভাড়া বাসায় ছিল, যেখানে উপমা আর তুর্য অরুণিকাকে নিয়ে আলাদা ফ্ল্যাটে উঠেছিল, আর পাশের ফ্ল্যাটে বাকিরা ব্যাচেলারদের মতো থাকতো। 3 বছর তারা সেখানেই ছিল। এই 3 বছরে তুর্য বেশিরভাগ সময় বাইরে বা পাশের ফ্ল্যাটে গিয়ে বন্ধুদের সময় দিত। তবে এর জন্য উপমা অনেকখানি দায়ী। সে তুর্যের কাছ থেকে স্ত্রীর অধিকার কখনোই চায়নি। তুর্য যা করতো তাই সে মেনে নিত। কখনো তুর্যের অবহেলা গায়ে মাখেনি। নিজেই সব কষ্ট মুখ বুজে সহ্য করত। কারণ উপমার মনে একটাই ভীতি ছিল, সে অধিকার চাইতে গেলে যদি তুর্য তাকে ছেড়ে দেয়, আর এটা সে কিছুতেই মেনে নিতে পারবে না। আর তুর্য তাকে ছেড়ে দিলে সবাই এটা নিয়ে হাসাহাসি করবে। সবাই বলবে আকাশ কুসুম স্বপ্ন দেখার পরিণতি এমনই হয়। 4 বছর ধরে উপমা নিজেকে গুটিয়ে রাখতে রাখতে একদম নেতিয়ে পড়েছে। কারো সামনে সে কিছু বলার সাহস পায় না। 2 বছর আগে উপমা সন্তান সম্ভব হয়েছিল। তুর্যের চোখে মুখে তখন অনেক আনন্দ ছিল। সেই মুহূর্তে তুর্য উপমার যথেষ্ট খেয়াল রেখেছিল, কিন্তু নিজের বেখেয়ালির কারণে 3 মাসেই উপমার মিসক্যারেজ হয়ে যায়। এরপর থেকে তুর্য তার কাছ থেকে আরো দূরে সরে যেতে থাকে। এদিকে তুর্যের পুরনো অভ্যাস এখনো যায়নি। সে এখনো বিভিন্ন মেয়েদের সাথে কথাবার্তা বলে, মাঝে মাঝে দেখাও করে। তবে তার প্রেম ঘটিত কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র বন্ধুত্ব পর্যন্তই গড়িয়েছে। অন্যদিকে উপমাও তুর্যের মেয়েদের সাথে ঘোরাফেরার খবর জানে, বুঝে, তবু কোনো অভিযোগ করে না। আর উপমার এই চুপ করে থাকাটাই তুর্য আরো বেশি সুযোগ দিচ্ছে। অর্ণিকা আর উপমা খাবারের টেবিল গুছিয়ে সবাইকে খেতে ডাকে। ইমানও আদিলের পিছু পিছু ডাইনিংয়ে এসে বসেছে। অর্ণিকার সাথে চোখাচোখি হতেই ইমান চোখ নামিয়ে নেয়। অন্যদিকে আহনাফ অরুণিকার দিকে তাকিয়ে আছে। আরাফ তা দেখে অরুণিকাকে বলে, অরু, তুমি এদিকে বসো, খেয়ে নাও। অরুণিকা আরাফ আর আহনাফের মাঝখানে এসে বসে। অরুণিকা চেয়ারে বসে কোনা চোখে ইমানের দিকে তাকায়। আহনাফ অরুণিকার প্লেটে খাবার তুলে দিতে দিতে বলে, এদিকে দেখো ওরু, কি কি দেব? অরুণিকা আহনাফের হাত থেকে চামচ নিয়ে বলে, আমি নিচ্ছি। আহনাফ চুপচাপ খাচ্ছে, তার মাথাটা ভো ভো করছে। হঠাৎ আরাফ খাওয়ার মাঝখানেই বলে ওঠে, ইমন আর মাওসিয়াতের বিয়ের পরই আরেকটা বিয়ের আয়োজন করব ভাবছি। সবাই অবাক হয়ে আরাফের দিকে তাকালো।
মাসিয়াতের বাবা মিরাজ হাসান জিজ্ঞেস করেন, হ্যাঁ, বিয়ে তো হবে, তবে এভাবে আহনাফের বিয়ের প্রস্তুতি নেওয়ার কথা ভাবছি। তুর্য একবার আহনাফের দিকে তাকায়, তো আরেকবার অরুণিকার দিকে। আনাম মনে মনে খুশি হলেও সেটা প্রকাশ করলো না। আর অরুণিকা খাওয়া বাদ দিয়ে বলে ওঠে, আহনাফ, তুমি সত্যি বিয়ে করবে? আমার তো অনেক ভালো লাগছে। এখন বাসায় আরো 2জন নতুন সদস্য আসবে। অরুণিকার কথা শুনে ইভান আর তাহমিদ গম্ভীর মুখে আরাফের দিকে তাকালো। আর ইমন শব্দ করেই হেসে ওঠে। ইমনের হাসির শব্দ শুনে অরুণিকা বলল, তুমি হাসছো কেন? আরাফ অরুণিকার উদ্দেশ্য করে বলে। অরু, চুপচাপ খেয়ে নাও। অরুণিকা মাথা নিচু করে আহনাফের দিকে কোনা চোখে তাকালো। দেখলো আহনাফ খাবারের দিকেই তাকিয়ে আছে। অরুণিকা বাঁকা হাসি দিয়ে কোনোই দিয়ে আহনাফের বাহুতে গুঁতো দিয়ে বলে। লজ্জা পাচ্ছ তাই না? ইমন অরুণিকার কথা শুনে আরো জেরে হেসে ওঠে। এবার মাউসিয়াত ইমনকে বলে। তুমি হাসছো কেন? ইমন ফিসফিসিয়ে বলে। সাসপেন্স আছে, শীঘ্রই জানতে পারবে। খাওয়া দাওয়ার পর তুর্য আরাফের কাছে এসে বলে। এভাবে খাবারের টেবিলে কথাটা কেন তুলেছিস? আরাফ ভ্রু কুঁচকে বলল। কেন, কি সমস্যা? আমাদের আগে টুইঙ্কেলের মতামত জানা দরকার। আমি ওর ভালো মন্দ বুঝি। আমার সিদ্ধান্ত ওর মতামতের চেয়ে ঊর্ধ্বে, কারণ ওর এই মুহূর্তে সঠিক মত দেওয়ার মতো বয়স হয়নি। দেখ, চুক্তিটা কলকাতায় হয়েছিল, তার অর্থ এই না যে চুক্তিটা বাস্তবায়ন করতেই হবে। তুই কোনো চুক্তির কথা বলছিস? কলকাতায় টুইঙ্কেলের কেসে যে চুক্তি হয়েছিল সেটার কথা বলেছে। অবশ্যই না, আমি সেই চুক্তিতে বিয়ের কথা বলিনি। এটা আমার ইচ্ছে। ইনফ্যাক্ট এটা দাদা দাদির শেষ ইচ্ছে, বাবা চাচ্চুদের শেষ ইচ্ছে। তুর্য অবাক হয়ে বলে। মানে? দাদা আর দাদি ওর জন্মের কিছু মাস পরেই আনাবের সাথে ওর বিয়ে দেওয়ার ওসিয়ত করেছিলেন, যার ফলশ্রুতিতে বাবা দলিলের মৈত্রী গ্রুপে আমাদের গ্রুপের 50 ভাগ সম্পত্তি অরুণিকার নামে লিখে দিয়েছিলেন। কারণ আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। মাও মৃত্যুর আগে এটাই চেয়েছিলেন, যাতে আমি ডাক্তারি পড়ি। তাই আমি মৈত্রী গ্রুপের দায়িত্ব নেওয়ার সুযোগ কখনোই পাবো না। আর দিশান্ত অরুর ছোট ছিল, তাই তারা আহনাফ আর অরুর বিয়ের কথা ভেবেছিলেন অরুর 18 হলেই তাদের বিয়ে দিয়ে দেবেন। আর অরু আমাদের বংশের একমাত্র মেয়ে ছিল, আমাদের কোনো ফুফিয়ে ছিল না। দাদা দাদি চায়নি ও অন্য ঘরে যাক, এটাই দাদা দাদির ওসিয়তনামা ছিল। আমার এটা পালন করতেই হবে। কিন্তু আহনাফ। আরাফ দীর্ঘশ্বাস ফেলে বলল। একটা সময় আহনাফ এটা মানতে চায়নি, কারণ ও তখন ছোট ছিল। সবাই যখন ওর সামনে বিয়ের কথা বলতো ও অনেক রেগে যেত। আর এটা অস্বাভাবিক কিছু না। কাজিনের মতো মারামারি হয়, আর ওরুর জন্য ওকে বকা শুনতে হতো। তাই ও ভাবতো বিয়ের পর ওরুকে ওর ঘাড়ে চাপিয়ে বসাবে। এটা তো ছোট বয়সে মনে আসা স্বাভাবিক। ওর বয়সও তো তখন বেশি ছিল না, তোরা 14 ছিল মাত্র। আর তোরা জানতে চেয়েছিলি না আহনাফ কেন ওর ব্যাপারে খিটখিটে ছিল? এই কারণেই। কিন্তু ধীরে ধীরে তো ওর খিটখিটে ভাবটা কেটে গেছে, তাই না? তুর্য ভ্রু কুঁচকে বলল। তার মানে আমরা যেটা এতদিন ভাবতাম ওটাই ঠিক, আহনাফ টুইঙ্কেলকে ভালোবাসে। হ্যাঁ, এটা কি শুধু আমি জানতাম না? সবাই তো জানতো, তুইও জানতি, শুধু অজানাই হয়েই থাকতি। আহনাফের হাবভাব দেখলে এটা বুঝে যাওয়া স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিক। আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু টুইঙ্কেলের দিক থেকে এমন কিছুই নেই। ও আমাদের সাথে যেভাবে কথাবার্তা বলে আহনাফের সাথে ওভাবেই কথা বলে। ওইটা মেনে নেবে তুই কিভাবে ভাবলি? আমার কিছু ভাবতে হবে না, সব সময় সব ঠিক করে দেবে। আমি শুধু এটুকুই জানি, আজ অরুর জীবনের এই সিদ্ধান্তটা নেওয়া খুবই দরকার। আর আমি জানি অরু আমার কথায় অমান্য হবে না। ইমন আর মাউসিয়াতের বিয়ের পরেই আহনাফ আর অরুর বিয়ের আয়োজন শুরু করব। আজ বাসা ভর্তি অতিথি। মাসিয়াদের খুব কাছের আত্মীয়রা টুইঙ্কেল হাউসে চলে এসেছে। 4টার পর অনুষ্ঠান শুরু হবে। অরুণিকার খুব ইচ্ছে ছিল এই অনুষ্ঠানে গানের আয়োজন করবে। কেউ পারুক বা না পারুক, সবাইকে গান গাইতে হবে।
আর না গান গাইতে পারলে ডেয়ার দেওয়া হবে। আর ডেয়ার দেওয়ার দায়িত্ব একমাত্র অরুণিকার কাছেই থাকবে। সে অনেকদিন ধরেই ইমনের কাছ থেকে তার এই আয়োজনে সম্মতি খুঁজছিল, কারণ যার এঙ্গেজমেন্ট সে যদি রাজি হয় তাহলে সবাই অংশগ্রহণ করতে বাধ্য। তবে অরুণিকার মূল উদ্দেশ্য ইমনের কণ্ঠে গান শোনা। আর যদি সে গান গাইতে না চায় তাহলে তার প্রিয় মানুষের নাম জেনে নিতে পারবে। দুটোই অরুণিকার অনুকূলেই আছে। কিছুক্ষণ পর আবারও বেল বেজে ওঠে। অরুণিকা শব্দ শুনে ইভানের দিকে তাকিয়ে বলে, সানায়া আপি এসছে হয়তো। ইভান বুকে হাত গুজে অন্যদিকে মুখ ঘোরালো। অরুণিকা দরজা খুলে দেখলো সানায়া দাঁড়িয়ে আছে আর তার পাশে রাহি। দুজনে অরুণিকাকে জড়িয়ে ধরে। সানায়া অরুণিকার হাত ধরে বলে, তুমি চেয়েছো তাই আমরা এসেছি। তারা ঘরে ঢুকতে সানায়ার সাথে ইভানের চোখাচোখি হলো। ইভান সানায়াকে দেখে মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়। সানায়া আর রাহি দুজনে আকাশি রঙের সিল্কের শাড়ি পরেছে। তবে সবচেয়ে বেশি সানায়া ইভানকে মুগ্ধ করেছে। এই মেয়ের মধ্যে নিশ্চিত কোনো মুগ্ধতা আছে, নয়তো মনে এত ঘৃণা থাকার পরও এই মেয়েটা তাকে বরাবরই আকর্ষণ করতে থাকে। সানায়া জুতোয় টকটক শব্দ তুলে ইভানের সামনে গিয়ে হেঁটে যাওয়ার সময় ইভানের দিকে বাঁকা চোখে তাকালো। ইভান সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, আজকে কি তোমার সাথে বদমাশ লোকগুলো আসেনি? সানায়া ইভানের কথা শুনে থেমে গেল। পিছু ফিরে বলে, না, ওদের বলে দিয়েছি যেখানে যাচ্ছি সেখানে আরেকটা বদমাশ লোক আছে। ওই লোকটা থাকতে ওদের বদমাশি করার প্রয়োজন নেই। ইভান রাগে দৃষ্টিতে সানায়ার দিকে তাকালো। নেহাতি 3 বছর আগে সানায়া অরুণিকাকে একটা দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছিল। তাই ইভান চুপ করে আছে, নয়তো শত্রুর মেয়েকে নিজের চোখের সামনে সে একদমই সহ্য করতে পারছে না। যদিও সানায়ার সাথে ইভানের আকস্মিকভাবে অনেকবারই দেখা হয়েছিল, তবে বাংলাদেশে আসার পর তারা যে জায়গায় বাসা ভাড়া নিয়েছিল ভাগ্যক্রমে সেই এলাকায় রাহিদেরও বাসা ছিল। সেই সূত্রে সানায়ার সাথে ইভানের অনেকবারই দেখা হয়েছিল। আর প্রতিবারই সানায়ের উল্টাপাল্টা আচরণে ইভানের তার প্রতি রাগ বাড়তেই লাগলো। এদিকে 6 জনই তখন অরুণিকাকে পাশের একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে, যে স্কুলে রাহি পার্ট টাইম শিক্ষকতা করত। আর অল্প সময়ের মধ্যে অরুণিকার কলকাতার স্বরে কথা বলা আর তার মায়াবী চেহারার জন্য রাহির তাকে খুব পছন্দ হয়ে যায়। এরপর থেকে রাহি অরুণিকার সাথে দেখা করার জন্য মাঝে মাঝে তার বাসায় আসতো। একই এলাকায় থাকতো বিদায় তাদের মতো খুব ভাব জমে যায়। বিশেষত উপমার সাথে তার খুব ভাব জমেছিল। দুজনে বিকেলে কথাবার্তা বলে সময় কাটাতো। আর সানায়াও মাঝে মাঝে রাহির সাথে দেখা করার জন্য তাদের বাসায় আসতো। তখনই প্রথমবারের মতো উপমার সাথে সানায়ার দেখা হয়েছিল। 6 জন তখন সানায়াকে রাহির বান্ধবী হিসেবেই চিনত। কিন্তু একদিন দুপুরে স্কুল থেকে ফেরার পথে অরুণিকার সাথে একটা দুর্ঘটনা ঘটে। তার স্কুল থেকে ফেরার পথে একটা নির্মাণাধীন ভবন সামনে পড়ে। সেই ভবনটার কাঠামো খুব দুর্বল হয়ে পড়েছিল। বাইরে সাইনবোর্ডে লেখাও ছিল এই রাস্তা দিয়ে চলাচল নিষেধ। কিন্তু অরুণিকা সব খেয়াল করেনি। সে নিজের মনে সেদিকে হেঁটে যাচ্ছে। তখনই উপর থেকে একটা পিলার ভেঙে পড়ার মুহূর্তে সানায়া তাকে টেনে সরিয়ে দিয়েছিল। যদিও অরুণিকা ভবনটা ঠিক নিচ দিয়ে হাঁটছিল না, তাই পিলারটাও তার থেকে অনেক দূরেই পড়েছিল। কিন্তু অরুণিকার ভাষ্যমতে সানায়া না থাকলে সে পিলারের নিচেই পড়তো। আর সেটাই সে 6 জনকে ভালোভাবে মুখস্থ করিয়ে দিয়েছিল, যার ফলশ্রুতি সানায়ার সাথে অরুণিকা আর উপমার আলাদাভাবে ভাব জমে যায়। শুরুর দিকে ইভান ছাড়া বাকি 5 জনের সাথেই সানায়ার খুব কথাবার্তা হতো। তুর্য তো এক প্রকার সানায়ার সাথে বন্ধুত্বই করে ফেলেছিল। সানায়া তুর্যের গান শোনার জন্য তারা আশেপাশে ঘুরঘুর করত। এসব দেখে উপমার অনেক খারাপ লাগতো, তবুও সে চুপ করে থাকতো। বরং সানায়া আর তুর্যকে আরো বেশি কথা বলার সুযোগ করে দিয়ে নিজে রান্নাঘরে বসে চোখের জল ফেলতো। কিন্তু একদিন তারা হঠাৎ সানায়ার পরিচয় পেয়ে যায়। তারা জানতে পারলো সানায়া শাহিদ মির্জার ছোট মেয়ে আর রাহি সাহিল মির্জার বাগদত্তা। তবে আরাফ রাহিকে আগেও একবার সাহিল মির্জার সাথে দেখেছিল, কিন্তু সে এটা কারো কাছে প্রকাশ করেনি। এরপর থেকে 6 জনই সানায়ার সাথে কথাবার্তা বলা কমিয়ে ফেলে। অন্যদিকে অরুণিকা আর উপমাকে বলে দিয়েছিল তাদের সাথে কম কথা বলার জন্য। কিন্তু অরুণিকার 6 জনকে পাল্টা প্রশ্ন করে চুপ করিয়ে দিয়েছে। কেন সে সানায়া আপি আর রাহির মিসের সাথে কথা বলতে পারবে না? অরুণিকার এই প্রশ্নের কোনো উত্তর 6 জনের কাছে ছিল না। তবে রাহির সাথে 6 জনের তেমন একটা কথা হতো না, তাই সেসব গায়ে মাখেনি। কিন্তু সানায়ার মনে প্রশ্নের দানা বাড়তেই থাকে। সে নিজেকেই প্রশ্ন করতে থাকে, কেন আমার সাথে আর আগের মতো কথা বলতে আসে না? তুর্য আর গান শোনায় না, অজুহাত দিয়ে সরে যায়। তারা কি জেনে গেছে আমি খুনির মেয়ে? বাবা কি তাহলে সত্যিই খুনি?
নিজের বাবাকে নিয়ে এমন বিতর্ক সে ছোটবেলা থেকেই শুনে এসেছে, তাই কেউ তার কাছ থেকে দূরত্ব রাখতে চাইলে তার মনে হয় বাবার কারণেই তার সাথে এমন হচ্ছে। এদিকে রাহি শাড়ির কুচির দিকে তাকাতে তাকাতে সামনের দিকে হাঁটছিল। তখনই আরাফ বলে ওঠে। সামনে তাকিয়ে হাঁটুন। রাহি চোখ তুলে আরাফকে দেখে চমকে ওঠে। অল্পের জন্য আরাফের মুখোমুখি হয়নি। কয়েক পা পিছিয়ে যেতে আরাফ বলে, ডাইনিংয়ে বসুন, নাস্তা করে নিন। রাহি মুচকি এসে মাথা নাড়ায়। আরাফ আবারও নিজের কাজে মনোযোগ দেয়। আর রাহি পিছু ফিরে আরাফের দিকে তাকালো, আনমনেই হাসলো। আরাফকে দেখলে তার খুব শান্তি লাগে। মানুষটা কত শান্ত, মানুষের কত সাহায্য করে, কি সুন্দর করে এই সংসারটাও গুছিয়ে নিয়েছে। অরুণিকার কাছ থেকে শুনেছে আরাফ অনেক দায়িত্ববান ছেলে। মাঝে মাঝে সে নিজ থেকে আরাফ সম্পর্কে জানতে চায়। এতে তার একদমই বিরক্ত লাগে না, বরং সে আরাফ সম্পর্কে একই কথা বহুবার শুনেছে।